আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসএসসি পদার্থবিজ্ঞান আরেকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের লেকচার সিরিজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চ্যাপ্টার 2 অর্থাৎ গতি। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টারটার উপর অন্যান্য অনেকগুলো চ্যাপ্টার ডিপেন্ড করে। এই চ্যাপ্টার থেকে যে ইকুয়েশনগুলো আমরা পাবো, এই ইকুয়েশনগুলো অন্যান্য চ্যাপ্টারের বিভিন্ন ইকুয়েশন প্রতিপাদনের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। বুঝতে পারছি? এই চ্যাপ্টারের যে মূল যে বিষয়গুলো আমি একটু এখানে লিখে রাখছি, যাতে তোমরা ধারণা পাও যে এই চ্যাপ্টার থেকে আমরা কি কি পড়বো। তো প্রথমে আমরা স্থিতি এবং গতি সম্পর্কে জানবো, মানে যে গতি যে জিনিসটা আসলে এটা কি মিন করে, এই জিনিসটা সম্পর্কে আমরা প্রথমে জানবো। এরপরে গতির প্রকারভেদ, মানে কি কি গতি আছে, কত রকমের গতি হইতে পারে। তারপরে গতি সংক্রান্ত রাশি, রাশির মধ্যে দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন। আর এই যে গতি সংক্রান্ত রাশি পাইলাম, এই যেখানে যে গতি সংক্রান্ত রাশিগুলো আছে, এদেরকে কম্বাইন করে আমরা কিছু ইকুয়েশন পাবো, যে ইকুয়েশন গুলোকে আমরা বলতেছি হচ্ছে কি গতির সমীকরণ। এই গতির সমীকরণ অন্য কোনো কিছু না, এই যেখানে যে গতি সংক্রান্ত যে রাশিগুলো আছে এদেরকে কম্বাইন করে এদের পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকে আমরা কি পাবো, এই গতির সমীকরণগুলো পাবো। এরপরে এই গতির সমীকরণ থেকে আমরা কিছু ম্যাথ পাবো। ম্যাথগুলোকে মোটামুটি আমি 4টা ক্যাটাগরিতে রাখছি। একটা হচ্ছে নর্মাল ম্যাথ, মানে একটু সিনারিও বেসড যে ম্যাথগুলো, কিছু সিনারিও তোমাকে দিয়ে দিবে, সেই সিনারিওর আলোকে কিছু ম্যাথ তোমাকে সলভ করতে হবে, এটা হচ্ছে প্রথম ক্যাটাগরি। তারপরে বুলেট এবং তক্তার ম্যাথ, এরপরে সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এরপরে যাত্রাপথে কতবার মিলিত হবে, যাত্রাপথে কতবার মিলিত হবে। এরপরে আছে সবচেয়ে, মানে চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা জায়গা, সেটা হচ্ছে কি এই গতির গ্রাফ, গতির গ্রাফ আর এই হচ্ছে গতির সমীকরণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা জায়গা এই চ্যাপ্টারে। তো গতির গ্রাফ, তারপরে এই গ্রাফ সংক্রান্ত গাণিতিক সমস্যা, গ্রাফ সংক্রান্ত গাণিতিক সমস্যা, এরপরে ছক সংক্রান্ত গাণিতিক সমস্যা পাবো আমরা, এরপরে পরন্ত নিক্ষিপ্ত বস্তু। এই জিনিসগুলো আমি প্রথমে লিখে দিছি যাতে তোমার একটা ক্লিয়ার আইডিয়া হয় যে এই চ্যাপ্টারে তুমি কি কি পড়তে চাচ্ছ। ওকে, তো এইগুলো আমি একটু সরে যাচ্ছি, তোমরা একটু পজ করে এই জিনিসগুলো একটু খাতায় উঠাই নাও। ওকে, ঠিক আছে। তো চলো আমরা একটু আমাদের এই চ্যাপ্টারের প্রথম টপিক, আমাদের যে স্থিতি এবং গতি, এই জিনিসটা সম্পর্কে কি করি, পড়াশোনা শুরু করি। গতি আমাদের কি বোঝাইতেছে? আমরা তো স্থিতি নিয়ে পড়বো না, আমরা পড়বো কাকে কেন্দ্র করে, শুধু গতিকে কেন্দ্র করে। তো গতি জিনিসটা আমাদের কি মিন করতেছে এটা একটু আমরা এখন বুঝবো। আমাদের প্রথম টপিক হচ্ছে স্থিতি এবং গতি। আমরা একটু এই জিনিসটা সম্পর্কে জানবো। খেয়াল করো, তুমি যখন চারপাশে দেখো, তোমার চারপাশে চারপাশে দেখবা যে কিছু কিছু বস্তু দাঁড়াই আছে, ওরা চলাচল করতেছে না, আর কিছু কিছু বস্তু চলাচল করতেছে। এই দুই টাইপের বস্তু তুমি দেখতে পাও না, যে কিছু বস্তু চলাচল করতেছে আর কিছু কিছু একদম স্থির হয়ে দাঁড়ায় আছে। তো পদার্থবিজ্ঞানের ভাষায় এই দুইটা বস্তুর দুইটা নাম আছে। একটা হচ্ছে কি স্থির বস্তু, আর একটা হচ্ছে কি গতিশীল বস্তু। এখন দেখো, তুমি একটা বস্তুকে স্থির কখন বলতেছো, একটা বস্তুকে গতিশীল কখন বলতেছো? যখন দেখতেছো বস্তুটা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। একটা বস্তু যখন তুমি দেখতেছো তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, তখন তুমি তাকে বলতেছো সে চলাচল করতেছে, অর্থাৎ গতিশীল বস্তু। আর যখন দেখতেছো তোমার সাপেক্ষে তার অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না, মানে তুমি যেখানে দেখছিলে প্রথমে, একটা নির্দিষ্ট সময় পরে দেখতেছো কি সে সেখানেই আছে, তাই না? একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু সেখানেই আছে। তাহলে একটা বস্তু কি স্থির অথবা গতিশীল এটা বলার জন্য কিন্তু তুমি তোমার নিজের সাহায্য নিছো। কি বলছো? যে আমার থেকে যদি চলে যায় তাহলে আমি বুঝবো সেটা গতিশীল, আর যদি ওখানেই থাকে তাহলে আমি বুঝবো কি সেটা স্থির। তাহলে একটা বস্তুকে স্থির অথবা গতিশীল বলার জন্য তুমি তোমার সাহায্য নিছো। তো পদার্থবিজ্ঞানে একটা বস্তু স্থির নাকি গতিশীল এটা ব্যাখ্যা করার জন্য আমাদের অন্য আরেকটা বস্তুর সাহায্য নিতে হয়। অন্য আরেকটা বস্তুর সাহায্য নিয়ে আমরা তখন বলি যে অন্য আরেকটা বস্তু স্থির নাকি গতিশীল। কথা বুঝতে পারছো? তুমি যেই বস্তুটার সাহায্য নিচ্ছ, যে বস্তুটার সাহায্য নিয়ে আরেকটা বস্তুকে বলতে চাচ্ছ যে সে স্থির নাকি গতিশীল, ওই বস্তুটাকে আমরা বলতেছি ভাইয়া প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামোটা কি মিন করতেছে তোমাকে? যে একটা বস্তু তোমার কাছে আছে, ধরো এই যে এই বস্তু, এটা হচ্ছে একটা বস্তু, এটা একটা বস্তু, ধরো এটা হচ্ছে এ বস্তু। এন্ড তুমি চাচ্ছ যে এই এ বস্তুটা স্থির নাকি গতিশীল, এইটা ব্যাখ্যা করার জন্য তুমি জানতে চাচ্ছ। এই জন্য তুমি যে আরেকটা বস্তুকে ধরছো, এই যে এ একটা বস্তু, এই যে এইটা, এর সাপেক্ষে তুমি বলবা যে এ স্থির নাকি গতিশীল। তখন এই যে যাকে সাপেক্ষ হিসাবে চিন্তা করলাম,
যাকে সাপেক্ষ হিসেবে চিন্তা করলাম যে এর সাপেক্ষে আমি দেখব যে এ স্থির নাকি গতিশীল, তখন এই জিনিসটাকে আমরা বলবো কি ভাইয়া? প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো। কথা বুঝতে পারছি? তাহলে প্রসঙ্গ কাঠামো আমাকে কি বুঝাইতেছে? যে যার সাপেক্ষে আমরা অন্য একটি বস্তু স্থির নাকি গতিশীল এটা জানতে পারি, তাকে আমরা বলতেছি কি? প্রসঙ্গ কাঠামো। কথা বুঝতে পারছি? তাহলে আমরা যদি সংজ্ঞাটা একটু এখানে লিখতে চাই, তাহলে কি? কোনো বস্তু স্থির নাকি গতিশীল, স্থির নাকি গতিশীল এটি ব্যাখ্যা করার জন্য অন্য যে বস্তুর সাহায্য নেওয়া হয় অথবা অন্য যে বস্তুকে স্থির হিসেবে চিন্তা করা হয়, যার সাপেক্ষে তুমি কি করতে চাচ্ছ? ব্যাখ্যা করতে চাচ্ছ, একটা হলেই হবে। বস্তুর সাহায্য নেওয়া হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। কথা বুঝতে পারছি? এই জিনিসটা ভালো মতো মাথায় রাখো। তাহলে আমরা একটা বস্তু স্থির নাকি গতিশীল এটা ব্যাখ্যা করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে? অন্য একটা বস্তুর সাহায্য নিতে হবে। ওই বস্তুর সাপেক্ষে আমরা কি করব? চিন্তা করব যে এই বস্তুটা স্থির নাকি গতিশীল। তাহলে যার সাহায্যটা আমরা নিচ্ছি তাকে আমরা বলতেছি কি? প্রসঙ্গ কাঠামো। তাহলে এখন খেয়াল করো, আমাদের টার্গেট তো প্রসঙ্গ কাঠামো ছিল না, আমাদের টার্গেট তো ছিল স্থিতি এবং কি গতি। আমাদের টার্গেট তো এই দুইটা। তো আমরা একটু এই দুইটা জিনিসকে একটু বোঝার চেষ্টা করি। তাহলে খেয়াল করি, তাহলে আমরা প্রথমে স্থিতি সম্পর্কে জানি। স্থিতি আমাদের কি বলতেছে? স্থিতি। তো ধরো এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো, এটা হচ্ছে আমাদের ধরো প্রসঙ্গ কাঠামো, এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। হ্যাঁ, ধরো এখানে আরেকটা বস্তু আছে, এটা ধরো আমার একটা বস্তু। এখন ধরো সময় বাজে ধরো 10:30, ধরে নিচ্ছি 10:30। আমি দেখলাম এই দুইটা বস্তুর যে মধ্যবর্তী দূরত্ব, দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্বের মান হচ্ছে 5 মিটার। ধরছে এটা আমাদের প্রসঙ্গ কাঠামো। 10:30 বাজে, তখন এদের দুইজনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত? 5 মিটার। এখন ধরো সময় অতিবাহিত হয়েছে, আমি দেখলাম অতিবাহিত হয়ে সময়ের মান এখন 10:35। কিন্তু এই যে দুইটা বস্তু আমি দেখছিলাম, এই দুইটা বস্তুদের যে মধ্যবর্তী দূরত্ব, সেই মধ্যবর্তী দূরত্ব এখনো কত আছে? 5 মিটারই আছে। এখনো 5 মিটারই আছে। আগে ছিল কত? 5 মিটার, এখনো আছে কত? 5 মিটার। তাহলে সময় কিন্তু আমার অতিবাহিত হয়েছে, কিন্তু এর সাপেক্ষে এর অবস্থানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তাহলে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয়, মানে 5 ছিল 5ই আছে, তখন ওই বস্তুটাকে আমরা বলি হচ্ছে স্থির বস্তু। তাহলে দেখো, সময়ের সাথে সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে এর অবস্থানের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এই যে বস্তুটা, এটা তোমার প্রসঙ্গ কাঠামো, তো আমরা তো একে ব্যাখ্যা করতে চাই না, আমরা চাচ্ছি এইটাকে ব্যাখ্যা করতে। কথা বুঝতে পারছো? আমরা চাচ্ছি এইটাকে ব্যাখ্যা করতে। তাহলে এর অবস্থানের পরিবর্তন হয় না, কার সাপেক্ষে? এর সাপেক্ষে। তখন এই বস্তুটাকে আমরা বলবো কি? স্থির বস্তু। এটা হচ্ছে আমাদের স্থির বস্তু। আর এই যে স্থির বস্তু যে অবস্থানে যে পরিবর্তনটা ঘটলো না, 5 ছিল 5ই আছে, যে পরিবর্তন যে ঘটলো না, এই ঘটনাটাকে আমরা বলতেছি স্থিতি। বুঝতে পারছি কথা? তাহলে সময়ের সাথে সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে তাকে বলি স্থির বস্তু। আর এই বস্তুর অবস্থানটা অপরিবর্তিত আছে, যেখানে ছিল সেখানে আছে, এই যে ঘটনাটা এখানে ঘটছে, এই ঘটনাটাকে আমরা বলতেছি কি? স্থিতি। যদি আমরা সংজ্ঞাকারে লিখতে চাই, তাহলে কি হচ্ছে? যে সময়ের সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে তাকে স্থির বস্তু
বলে। আর অবস্থান অপরিবর্তিত থাকাকে স্থিতি বলে। বুঝতে পারছি কথা? তাহলে আমাদের স্থিতি হচ্ছে কি, যে বস্তু তার অবস্থানটাকে অপরিবর্তিত রাখবে, এরকম অবস্থাতেই থাকবে। তাহলে এইটাই হচ্ছে কি আমাদের স্থিতি। আর স্থির বস্তু হচ্ছে এই যে বস্তুটা যে তার অবস্থানের পরিবর্তনটা করতেছে না, সে হচ্ছে স্থির বস্তু। বুঝতে পারছি কথা? হ্যাঁ, এটাই ছিল কি আমাদের স্থিতি। আমাদের বিষয় হচ্ছে এখন আমরা জানবো গতিটা কি। গতি, যেহেতু আমাদের চ্যাপ্টারটা হচ্ছে গতিকে কেন্দ্র করে, তাহলে স্থিতিকে কেন্দ্র করে, আমরা কিন্তু আমাদের চ্যাপ্টারটা স্থিতিকে কেন্দ্র করে না। তাহলে আমরা জানলাম যে স্থিতি জিনিসটা আসলে কি মিন করে। এখন আমাদের বিষয় হচ্ছে আমরা যে জিনিসটা নিয়ে পড়াশোনা করবো সেটা হচ্ছে কি গতি, যেটা আমাদের চ্যাপ্টারের মূল বিষয়। তো গতি কি মিন করতেছে, এটা আমার প্রসঙ্গ কাঠামোই, ধরো এটা আমার প্রসঙ্গ কাঠামো। এখন ধরো সময় হচ্ছে ধরো 10:30 না, এখন ধরো ধরলাম 10:32, ধরো 10:32। কিছু সময় পরে ধরো সময় অতিবাহিত হয়েছে, সময় 10:32 থেকে 10:35 হয়েছে। আগে ছিল কত? 5 মিটার। 5 মিটার। এখন আমি কিছুক্ষণ পরে দেখলাম যে দূরত্ব 5 মিটার না হয়ে হয়েছে কত? 7 মিটার। আগে কিন্তু অবস্থানটা অপরিবর্তিত ছিল, 5 ছিল, 5ই আছে। এখন কিন্তু কি হয়েছে? 5 থেকে কত হয়েছে? সময়ের সাথে সাথে 7 হয়ে গেছে। তাহলে যখন আমি দেখব যে সময়ের সাথে সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হবে, অবস্থানের পরিবর্তন মানে সে নাড়াচাড়া করতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, যখন এরকম হবে যে অবস্থানে যখন পরিবর্তন হবে, তখন এই বস্তুটাকে আমরা বলবো কি? গতিশীল বস্তু। এই বস্তুটাকে বলবো কি আমরা? গতিশীল বস্তু। তাহলে এই যে সেম আগের ঘটনায় কি অবস্থানের পরিবর্তন হচ্ছিল না, এখনকার যে ঘটনাটা, এই ঘটনায় কি হচ্ছে? অবস্থানের পরিবর্তন হচ্ছে। তাহলে এই সংজ্ঞাটা কি চেঞ্জ হবে? অবস্থানের এই যে পরিবর্তন না হলে, তাহলে এই জায়গাটা খেলে আমরা কেটে দিব, তাহলে আমরা কি বলবো? যে পরিবর্তন হলে তাকে এখন আর স্থির বস্তু না বলে কি বলা হবে? গতিশীল। আগের সংজ্ঞাটাই, জাস্ট খালি পরিবর্তন না হলে জায়গায় কি হবে? পরিবর্তন হলে, যে সময়ের সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলে তাকে গতিশীল বস্তু বলে। আর এখানে কি অবস্থাটার পরিবর্তন হচ্ছে না, অবস্থানটা তো কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে, অবস্থানটা এক জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে। তাহলে এই যে অবস্থান যে পরিবর্তিত হচ্ছে, এই ঘটনাটাকে আমরা বলতেছি কি? গতি। তাহলে আর এই অবস্থান পরিবর্তিত হওয়ার ঘটনাকে গতি বলে। বুঝতে পারছি কথা? এটাকে আমরা কি বলতেছি? গতি বলতেছি। তাহলে কি সময়ের সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলে তাকে গতিশীল বস্তু বলে, আর বস্তুর এই অবস্থানের পরিবর্তন হওয়ার যে ঘটনাটা, এটাকে আমরা বলতেছি কি? গতি। এটা হচ্ছে গতি। তাহলে এই যে বস্তু যে তার জায়গাটা চেঞ্জ করতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এটাই হচ্ছে কি? গতি। বুঝতে পারছি কথা? হ্যাঁ, এখন খেয়াল করো, এই যে প্রসঙ্গ কাঠামোর কথা আমরা চিন্তা করছি, এই যে প্রসঙ্গ কাঠামো, এই প্রসঙ্গ কাঠামোটা কি হইতে পারে? স্থির হইতে পারে, গতিশীল হইতে পারে। প্রসঙ্গ কাঠামোটা কি হইতে পারে? স্থির হইতে পারে, গতিশীল হইতে পারে। তো যখন এই প্রসঙ্গ কাঠামোটা স্থির হবে যখন, যে প্রসঙ্গ কাঠামো এই নিজে নাড়াচাড়া করতেছে না, তখন এই গতিটাকে আমরা বলবো পরম গতি। মানে এই যখন এই নিজে যখন নাড়াচাড়া করবে না, এটাকে তখন আমরা বলবো কি? পরম গতি। আর প্রসঙ্গ কাঠামো নিজেও যখন নড়াচড়া করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, ওই গতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যখন আরেকটা বস্তু তুমি গতিশীল আছে নাকি স্থির আছে এইটা ব্যাখ্যা করবা, তখন ওই গতিটাকে আমরা বলি কি? আপেক্ষিক গতি। কথা বুঝতে পারছি? তখন ওই গতিটাকে আমরা বলি কি? আপেক্ষিক গতি। তো আমরা এই পৃথিবীতে পরম জিনিস বলে কোনো কিছু পাই না, যা কিছু দেখতে পাই সবই আপেক্ষিক। মানে যত বস্তু আছে সবাই কেউ না কেউ কারো না কারো সাপেক্ষে গতিশীল আছেই। বুঝতে পারছি কথা? হ্যাঁ, তো এই জিনিসটুকু মাথায় রাখবো। যখন স্থির মনে হবে আমাদের কাছে, ধরো আপাত দৃষ্টিতে ধরো তুমি একটা বস্তুকে স্থির করে দিছো, তোমার কাছে মনে হচ্ছে ভাইয়া এটা তো চলাচল করতেছে না, কিন্তু খেয়াল করো পৃথিবী কিন্তু ঘুরতেছে প্রতিনিয়ত, কিন্তু পৃথিবীর কি হচ্ছে? সূর্যের সাপেক্ষে কিন্তু তার অবস্থানের পরিবর্তন হচ্ছে। পৃথিবীর মধ্যেই তো তুমি সেই বস্তুটাকে রাখছো, তুমি তো চাইলেই বলতে পারো না যে ওই বস্তুটা কি আছে? আমার স্থির আছে। তুমি চাইলেই তো বলতে পারো না। তো এই জন্য একটা কথা প্রথমে বললাম না, কেউ না কেউ কারো না কারো সাপেক্ষে গতিশীল আছেই।
এই জন্য পৃথিবীতে পরম বলতে কোনো কিছু নেই, সবকিছুই আমরা যেটা পাই সেটা হচ্ছে কি আপেক্ষিক। বুঝাইতে পারছি কথা? তারপরও যদি আমরা এই পৃথিবী নিয়ে চিন্তা করি, ধরো কোনো একটা আপাত দৃশ্যে তোমার কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে কি আসলে স্থির, তখন এটা হবে কি আমাদের পরম গতি। আর যখন এই জিনিসটাও কি হবে, গতিশীল হবে, তখন সেটা হবে কি আপেক্ষিক গতি। বুঝতে পারছি কথা? এটুকু বিষয় একটু ভালো মতো মাথায় রাখো। হ্যাঁ, তাহলে আমরা গতি এবং স্থিতি এই দুইটা সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া নিছি। এখন আসো, আমাদের পড়ার বিষয় কিন্তু গতি। মানে যে সকল বস্তু তার অবস্থানের পরিবর্তন করবে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, আমরা কিন্তু এই সকল বস্তুগুলাকে নিয়ে ক্যালকুলেশন করব। ওই যে বস্তুটা স্থির আছে ওই বস্তু নিয়ে কিন্তু আমাদের কোনো ক্যালকুলেশন নাই। ওকে, এখন আসো আমরা একটু গতির প্রকার ভেদে যাই, যে আমরা যে গতিটা পড়লাম এই গতিটা কত রকমের হইতে পারে। তো আমাদের বইতে টোটাল 5টা গতির কথা বলা আছে, টোটাল 5টা গতি। এখন আমরা যাচ্ছি হচ্ছে ভাই গতির প্রকারভেদ। গতির প্রকারভেদ, প্রকারভেদ। তো প্রথমে যে গতিটা আছে এটা হচ্ছে কি ভাইয়া, রৈখিক গতি। রৈখিক, রৈখিক গতি। সেকেন্ডটা হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি, অথবা এটার আরেকটা নাম আছে বৃত্তাকার গতি। বৃত্তাকার গতি। ওকে, থার্ড ওয়ান হচ্ছে চলন গতি। চলন গতি। 4 হচ্ছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি। আর 5 হচ্ছে স্পন্দন। স্পন্দন গতি। আমাদের বইতে 5টা গতির কথা বলা আছে, আরো আছে, তো আমরা এগুলা নিয়ে একটু কথাবার্তা বলবো না, আমরা এই 5টা নিয়ে কথাবার্তা বলবো। ওকে, এখন এই গতিটা জানার আগে একটা জিনিস আমরা একটু জানি না এখান থেকে, সেটা হচ্ছে কি গতিপথ। গতিপথ, গতি কি ছিল, যে বস্তুটা কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তার অবস্থানটা চেঞ্জ করবে। একদম সহজ কথাই, এই অবস্থানটা যেই পথে সে চেঞ্জ করবে, মানে ধরো এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে, এটা যেই পথটা মেনটেন করে সে গেছে, এই পথটাকে আমরা বলতেছি কি ওই বস্তুর গতিপথ। তাহলে সংজ্ঞাকারে বললে যে কোনো বস্তু, কোনো বস্তু যে পথে গতিশীল হয়, যে পথে গতিশীল হয় ওই পথটাই হচ্ছে কি ওই বস্তুর গতিপথ। এই গতিপথটা কিন্তু যে কোনো আকারের হইতে পারে। ধর একজন ব্যক্তি বা একটা বস্তু কি হইতে পারে, এরকম একটা সরল রেখা দিয়ে যাচ্ছে, এরকম হইতে পারে না, তখন তার গতিপথ হবে কি সরল রেখি। তো এরকম একটা বৃত্তাকার পথ আছে, এরকম ধরো এই বৃত্তাকার পথে কোনো একজন ব্যক্তি দিক দিয়ে গতিশীল হয়েছে, তাহলে তার পথটা কি হবে বৃত্তাকার পথ। তাহলে গতিপথটাও কি হচ্ছে একটা বৃত্তাকার। তার মানে গতিপথটা যে কোনো শেপের হইতে পারে, সরল রৈখিক, বৃত্তাকার, উপবৃত্তাকার, বক্ররেখা, যে কোনো রকমের হইতে পারে। বুঝতে পারছি কথা? তাহলে গতিপথটা কি ছিল, যে কোন একটা বস্তু যেই পথে গতিশীল হচ্ছে সেই পথটা হচ্ছে কি ওই বস্তুর গতিপথ। ওকে, এবার আসুন আমরা একে একে সবগুলো গতি সম্পর্কে একটু আইডিয়া নিই, যে রৈখিক গতি কি, ঘূর্ণন বা বৃত্তাকার গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি, আর লাস্ট ওয়ান হচ্ছে কি আমাদের স্পন্দন গতি। ওকে, আসো আমরা রৈখিক গতি নিয়ে একটু চিন্তা করি। তার মধ্যে প্রথমটা হচ্ছে কি রৈখিক গতি। রৈখিক, রৈখিক গতি। ওকে, বোঝাই যাচ্ছে রৈখিক মানে কি একটা রেখা, রেখা, তাই না? রেখা, রেখা কেমন হয়, একদম স্ট্রেট। রেখা কেমন হয়, একদম স্ট্রেট না? তো রৈখিক গতি বলতেছে যে কোন একটা গতি, কোন একটা বস্তুর গতি যদি একটা সরল রেখার উপর সীমাবদ্ধ থাকে, একটা সরল রেখার উপরে, মানে কি ধরো এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ধর একটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, ধর এর উপরে একটা গাড়ি আছে, এর উপরে একটা গাড়ি আছে, ধর এই গাড়িটা ধরো চলতেছে, এই যে চলতেছে, তাহলে এই গাড়িটা কি একদম একদম স্ট্রেট লাইন বরাবর চলতেছে না, এই যে একদম স্ট্রেট লাইন বরাবর। তাহলে এই বস্তু যে এই যে গাড়িটা, এই গাড়িটার যে গতিটা, এই গতিটাকে আমরা বলবো কি রৈখিক গতি। এখন ধরো এখানে সে রাস্তাটা ধরে এরকম ভাবে বেঁকে গেছে, এরকম ভাবে, তাহলে এই যে এই পর্যন্ত কি ছিল, স্ট্রেট ছিল, কিন্তু এই পর্যন্ত স্ট্রেট, এখানে সে কি করছে, বেঁকে গেছে। তাহলে এই যে এতটুকুর মধ্যে যখন সে চলবে তখন তার গতিটা হবে কি রৈখিক গতি। কারণ এইটুকু অংশ হচ্ছে কি সরল রেখা, একদম স্ট্রেট, এইটুকু তো বেঁকে গেছে, তাহলে এখানে তার সরল রেখা নাই, তখন এখানে যখন এই পথটাতে সে যখন চলবে তখন আর এর গতিটাকে আমরা কি বলতে পারবো না, রৈখিক গতি বলতে পারবো না। কথা বুঝতে পারছো? সরল রেখার উপর থাকতে হবে। তাহলে রৈখিক গতি আমাদের কি বলতেছে, যে কোনো বস্তুর, কোনো বস্তুর, চিত্রগুলো কিন্তু তোমরা আঁকবা, হ্যাঁ চিত্র আঁকবা, কোনো বস্তুর গতি যদি একটি সরল রেখার উপর,
সরল রেখার উপর সীমাবদ্ধ থাকে, সীমাবদ্ধ থাকে, তবে তবে তার গতিকে রৈখিক গতি বলে। ওকে, তাহলে কোনো বস্তুর গতি যদি একটি সরল রেখার উপর সীমাবদ্ধ অর্থাৎ স্ট্রেট লাইন হইতে হবে, যে গতিপথটা সেই গতিপথটাকে কি হইতে হবে স্ট্রেট লাইন। যদি এমন হয় তখন ওই বস্তুর গতিটাকে আমরা কি বলবো রৈখিক গতি। বুঝতে পারছি কথা? এরপরে আসো, এরপর হচ্ছে ঘূর্ণন বা বৃত্তাকার গতি। ঘূর্ণন বা বৃত্তাকার গতি। তাহলে এখন সেকেন্ড হচ্ছে কি ঘূর্ণন, ঘূর্ণন গতি। ধরো কেমন হয়েছে, যে ধরো একটা বস্তুকে আমি বাঁধছি, ধরো একটা বল টাইপের কিছু একটাকে একটা দড়ি দিয়ে বাঁধছি, বেঁধে ধরো হাত দিয়ে আমি ধরো এরকম ভাবে ঘুরাইতেছি, এই যে এরকম ভাবে ধরো ঘুরাইতেছি। তো দেখো এই যে হাতের এই জায়গায় কিন্তু দড়িটাকে কেন্দ্র করে এই যে এই জায়গায় ধরে, এই জায়গায় ধরে তারপরে কিন্তু আমি ঘুরাইতেছি। তাহলে একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরাইতেছি, একটা বিন্দুকে কেন্দ্র করে বলটাকে ঘুরাইতেছি। যে চিত্রটা আঁকি, চিত্রটা দেখতে কেমন হবে, এই যে এরকম হবে না, ধরো এই যে এরকম, ধরো এরকম এরকম একটা পথ হবে, এই যে এরকম একটা পথ হবে, এরকম একটা বৃত্তাকার পথ। এই যে এইটা হচ্ছে ওই হাতের, আমার ওই হাতের এই জায়গাটা, এই যে যেই জায়গাটাকে ধরে আমি এরকম ভাবে ঘুরাইতেছিলাম, যেই জায়গাটাকে কেন্দ্র করে। তাহলে ধরো এই যে এটা হচ্ছে আমাদের সেই দড়িটা, এটা হচ্ছে দড়ি, আর এটা হচ্ছে এই বস্তুটা যাকে আমরা ঘুরাইতেছি, যাকে আমরা ঘুরাইতেছি, এই যে এরকম ভাবে ঘুরাইতেছি। এই যে এটা হচ্ছে ঘূর্ণনের দিকে, এইভাবে সে ঘুরতেছে। ওকে, এইভাবে সে ঘুরতেছে। তাহলে শর্তটা কি, ঘূর্ণন গতির শর্ত হচ্ছে এই যে তুমি একটা বিন্দুকে কেন্দ্র করে কিন্তু ঘুরাইতেছো, তাহলে এখানে একটা নির্দিষ্ট জিনিসকে তোমাকে কেন্দ্র করে তারপরে কি করতে হবে ঘুরাইতে হবে। শুধু ঘুরাইলেই হবে না, ঘূর্ণন দেখে তো বুঝতেছি যে ঘুরাইতে হবে আমাদের, শুধু ঘুরাইলেই হবে না। এই যে বস্তুটা আছে, এই বস্তুর মধ্যে এরকম অসংখ্য কি আছে, কণা আছে না, এরকম অসংখ্য কণা, অসংখ্য কণা আছে না, এর মধ্যে অসংখ্য কণা আছে। তো ঘূর্ণন গতি বলতেছে যে যখন তুমি বস্তুটাকে ঘুরাবে এরকম ভাবে, তখন তুমি এই যে কণা আর যাকে কেন্দ্র করে ঘুরাইতেছো এদের মধ্যবর্তী ডিস্টেন্সের কোনো চেঞ্জ হওয়া যাবে না। মানে তুমি যাকে কেন্দ্র করে ঘুরাইতেছো এবং যেই বস্তুটাকে ঘুরাইতেছো ওই বস্তুর মধ্যে যেই কণাগুলো আছে ওই কণাগুলোর দূরত্ব আর যাকে কেন্দ্র করে ঘুরাইতেছো এদের মধ্যবর্তী দূরত্ব কখনো চেঞ্জ হওয়া যাবে না। মানে যখন ধরো এখান থেকে এই কণার দূরত্ব ধরো 2 মিটার, এই কণার দূরত্ব 3 মিটার, বাকিগুলো ধরো একটা ডিস্টেন্স দেয়া আছে, সে যখন এই জায়গা থেকে এই জায়গায় আসবে তখনও তাদের দূরত্বের মান ওই 2 মিটার আর 3 মিটারই থাকবে। এখানে যখন যাবে সেম থাকবে, এখানে যখন যাবে সেম। মানে গতিপথের যেই জায়গাটাতেই যাক না কেন, ওই যাকে কেন্দ্র করে ঘুরাইতেছি আর ওই বস্তুর যে কণাগুলো আছে এদের মধ্যবর্তী দূরত্ব কি থাকতে হবে, অপরিবর্তিত থাকতে হবে। যদি এমন হয় তাহলে ওই বস্তুর গতিটাকে আমরা কি বলবো, ঘূর্ণন গতি বলবো। বুঝতে পারছি কথা? তাহলে সংজ্ঞা আকারে যদি বলি তাহলে সে কি হবে, কোনো বিন্দুকে কেন্দ্র করে কোনো বস্তুর কণাগুলো ওই বিন্দু থেকে কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকলে ওই বস্তুর গতিটাকে আমরা বলি কি, ঘূর্ণন গতি। বুঝতে পারছি কথা? ওই বস্তুর গতিটাকে আমরা বলি ঘূর্ণন গতি। তাহলে লিখি এখানে, তাহলে আচ্ছা এটা হচ্ছে বিন্দুর কথা চিন্তা করছি না, এটা বিন্দু না হয় কোন একটা রেখাও হইতে পারে। ধরো এখানে একটা ধরো লাঠি আছে, লাঠির উপর বেঁধে কোন একটা বস্তুকে এরকম ভাবে ঘোরানো হচ্ছে, তাহলে এটা এই বিন্দুটা কি হইতে পারে, বিন্দু না হয়ে একটা কি হইতে পারে, রেখাও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। ওকে, যে কোনো কিছু না, একটা বিন্দু আর কি মানে বিন্দু আর রেখার মধ্যে যে কোনো একটা হইতে পারে। বুঝতে পারছি? তাহলে কি বলতে পারি, কোনো বস্তু, কোনো বস্তু কোনো বিন্দু, বিন্দু বা রেখাকে, রেখাকে কেন্দ্র করে, কেন্দ্র করে ওই বিন্দু হতে, ওই বিন্দু বা রেখা হতে বস্তুর কণাগুলোর, কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে, অপরিবর্তিত রেখে ঘুরতে থাকলে, ঘুরতে থাকলে তার গতিকে,
গতিকে ঘূর্ণন গতি বলে, ঘূর্ণন গতি বলে। বুঝতে পারছি কথা? এই যে গতিটা, এই গতিটা হচ্ছে কি ঘূর্ণন গতি। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে ঘড়ির কাঁটা হইতে পারে। ঘড়ির কাঁটাগুলো দেখো ঘুরে যেই যে মাঝখানে একটা ইয়েকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, কিন্তু প্রত্যেকটা কণা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কি করতেছে? ঘুরতেছে। বুঝতে পারছি কথা? তাহলে শর্ত হচ্ছে কি, একটা বিন্দু অথবা রেখাকে তোমার ধরতে হবে যাকে কেন্দ্র করে ওই বস্তুটা ঘুরবে। শর্তটা কি? ওই যে যাকে কেন্দ্র করে ঘুরবে ওইটা থেকে বস্তুর প্রত্যেকটা কণার ডিস্টেন্স কি থাকতে হবে? সেম থাকতে হবে, সেম রেখে ঘুরতে হবে। তখন ওই বস্তুর গতিটাকে আমরা বলবো কি? ঘূর্ণন গতি। ক্লিয়ার কথা? হ্যাঁ, আই গেস বুঝা গেছে। ওকে, এর পরেরটা 3 নম্বরটা হচ্ছে আমাদের চলন গতি। চলন গতি খুবই সিম্পল একটা গতি, চলন গতি। এটা হচ্ছে 3, এটা হচ্ছে কি? চলন গতি। চলন গতি। তো চলন গতি কি মিন করতেছে আমাদের? চলন গতি যে ধরো এরকম হইছে, ধরো এটা হচ্ছে একটা বস্তু, হ্যাঁ, এটা হচ্ছে একটা বস্তু। এই বস্তুর মধ্যে ধরো আমি ধরলাম এরকম 3টা কণা আছে, ধরো এরকম 3টা কণা, এরকম 3টা কণা আছে। এখন তুমি এই বস্তুটাকে কি করছো? ধাক্কা দিছো, এরকম ভাবে ধাক্কা দিয়ে ধরো 5 মিটার সরাইছো, ধরো 5 মিটার সরাইছো, বস্তুটাকে ধাক্কা দিয়ে 5 মিটার সরাইছো। তাই ধরো এই বস্তুটা ধরো 5 মিটার সরে ধরো এখানে আসছে। তাহলে 5 মিটার সরা মানে কি বলতো? এই বস্তুর মধ্যে যতগুলো কণা আছে সবগুলো কণায় 5 মিটার সরে যাবে না, যার যার অবস্থান থেকে। আমি বলছি 5 মিটার সরাইছি আমি। তার মানে আমি যদি এই মাথার কথা চিন্তা করি, তার এই যে মাথার যে রেখাটা আমি চিন্তা করতেছি, এই যে এইটা, তাহলে এখান থেকে এই যে মাথার রেখাটা চলে আসছে কোথায়? এখানে, এই যে এখানে। তার মানে এইটুকু ডিস্টেন্সের মান কত হবে? 5 মিটার হবে। যেহেতু আমি 5 মিটার সরাইছি, তাহলে প্রত্যেকটা অবস্থান তার যার স্ব জায়গা থেকে 5 মিটার করে কি করবে? সামনে সরে যাবে। এই যে এটা পেছনের জায়গা, এখানে পেছনের অবস্থানটা কোনটা? এটা। তাহলে এই যে এখান থেকে এতটুকু ডিস্টেন্স, এর মানটুকু কত হবে? 5 মিটারই হবে। এখন তুমি এই বস্তুটাকে এখানে নিয়ে আসছো, তাহলে কণাগুলোর কথা চিন্তা করো। এখানে একটা কণা ছিল, এখানে একটা কণা ছিল, আর এখানে একটা কণা আছে, তাই না? তো বলো তো, এই পুরো বস্তু যদি 5 মিটার সরে যায়, তাহলে এই যে এই কণাটা এও কতটুকু সরে গেছে? 5 মিটার সরে গেছে। এই সামনের কণাটা এই এখান থেকে এখানে আসছে, তাহলে এও কতটুকু সরে গেছে? 5 মিটার সরে গেছে। এইটা এখান থেকে এখানে আসছে, তাহলে এটাও কি করছে? 5 মিটার সরে গেছে। তো ঘূর্ণন গতি আমাকে এই কথাই বলতেছে যে কোন একটা বস্তুর সমস্ত কণা, মানে যত কণা থাকবে সবগুলো কণা যদি একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে। দেখো এই দিকে গেছে না? তাহলে এই কণাটাও এই দিকে গেছে, এই কণাটাও এই দিকে গেছে, এই কণাটাও এই দিকে গেছে। তাহলে প্রত্যেকটা কণা একই দিকে গেছে এবং একই দূরত্ব অতিক্রম করছে, এতে একই সময় লাগছে। যদি এমন হয় তাহলে ওই বস্তুর গতিটাকে আমরা বলবো কি? চলন গতি। বুঝতে পারছি কথা? তাহলে কি? কোনো বস্তুর সমস্ত কণা একই দিকে একই সময়ে একই দূরত্ব অতিক্রম করলে তার গতিকে চলন গতি বলে। চলন গতি বলে। বুঝতে পারছি কথা? তাহলে কোনো বস্তুর সমস্ত কণা একটি দিক, আচ্ছা এখানে সমস্ত কণা একই দিকে হবে, একটি না, একই দিকে। কোনো বস্তুর সমস্ত কণা একই দিকে একই সময়ে একই দূরত্ব যদি অতিক্রম করে, তাহলে ওই বস্তুর যে গতিটা, সেই গতিটাকে আমরা বলবো কি? চলন গতি। বুঝতে পারছি কথা? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা গেল এটা। এরপরে আমাদের 4 নম্বরটা, এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 3টা, হ্যাঁ, ঘূর্ণন গতি, পর্যায়বৃত্ত গতি এবং হচ্ছে কি আমাদের স্পন্দন গতি। এই 3টা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমে এটুকু মুছে দিলাম, এটুকু তো কাজ নাই, আর আমরা এখান থেকে বুঝি এখন। তাহলে এখন আমাদের বিষয় হচ্ছে পর্যায়বৃত্ত গতিটা পড়া। পর্যাবৃত্ত গতি এটা বোঝার আগে আমরা আরেকটা জিনিস বুঝবো, সেটা হচ্ছে কি? পর্যায়কাল। এই জিনিসটা আমাদের কি সবচেয়ে বেশি, এই জিনিসটা
পদার্থবিজ্ঞানে ব্যবহার হবে এই টার্মটা পর্যায়কাল। বুঝতে পারছো কথা? পর্যায়কাল এই টার্মটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করব। তো এটা আমাদের কি বুঝাইতেছে, যে ধরো এটা হচ্ছে এ বিন্দু, হ্যাঁ এটা হচ্ছে এ বিন্দু, আর এখানে একটা বিন্দু, এটা হচ্ছে কি আমার বি বিন্দু। তো বলছে একটা বস্তু ধরো এ থেকে বিতে গেছে, এ থেকে বিতে গেছে, আবার কি করছে ওই বি থেকে এতে আসছে। তাহলে বুঝো একটা নির্দিষ্ট জায়গা থেকে যাত্রা শুরু করে কোন একটা জায়গায় গেছিল, আবার ওই জায়গা থেকে ব্যাক করে আবার আগের অবস্থানে ফিরে আসছে, আগের অবস্থানে। তাহলে এই যে এখানে যে সময়টুকু লাগলো তার, এই যে সময়টুকু, তার মানে কি ধরো এইটুকু যাইতে ধরলাম টি অফ এ বি। টি অফ এ বি বলতে বুঝাইতেছি কি এ থেকে বিতে যাইতে সময়, এটা ধরো টি অফ এ বি। এবার কি করলো বি থেকে এতে আসলো, তা এটা হচ্ছে টি অফ বি এ, বি থেকে এতে আসলো। তাহলে যে দেখো যেখান থেকে যাত্রা শুরু করছিল একটা নির্দিষ্ট পথ ঘুরে আবার ওই একই জায়গাতে আসছে। তাহলে এই জায়গাটাতে তার যে সময় লাগে, এই জায়গাটাতে তার যে সময় লাগে, এই সময়টাকে আমরা বলি কি ওই বস্তুর পর্যায়কাল। বুঝতে পারছো কথা? তার মানে পর্যায়কাল এটাকে আমরা বড় হাতের টি দ্বারা প্রকাশ করি। এই টি মানে কি টি অফ এ বি প্লাস টি অফ কত বি এ। বুঝতে পারছি কথা? টি অফ এ বি প্লাস টি অফ বি এ, এইটাকে আমরা বলি কি ওই বস্তুর পর্যায়কাল। তাহলে কোন একটা বস্তু একটা নির্দিষ্ট পথ, একটা সংজ্ঞা আকারে যদি ভালো মতো বলো, তাহলে কোন একটা বস্তু একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে একটা নির্দিষ্ট পথ অতিক্রম করে আবার ওই বিন্দুতেই ফিরে এলে, তাকে আমরা ওই বিন্দুতে ফিরে এলে যে সময় লাগে ওই সময়টাকে আমরা বলি কি ওই বস্তুর পর্যায়কাল। একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট পথ অতিক্রম করে আবার ওই একই বিন্দুতে ফিরে আসতে তার যে সময় লাগে ওই সময়টাকে আমরা বলতেছি ওই বস্তুর পর্যায়কাল। এখন খেয়াল করো আমাদের পড়তে হবে কি পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে কিছু বিষয় আমি এখানে বলে দিচ্ছি, শর্তগুলো বুঝে দিচ্ছি আমি। এক নম্বর হচ্ছে দিক একই, দুই নম্বর হচ্ছে সময় একই। এই দুইটা জিনিস ভালো মতো মাথায় রাখবা, কি দিক একই সময় একই। এখন এই দুইটা জিনিস মিন কি করতেছে খেয়াল করো। ধরো আমি একটু নর্মালি বুঝাই, যে ধরো এটা হচ্ছে একটা বৃত্তাকার পথ, এটা ধরো একটা বৃত্তাকার পথ, এটা হচ্ছে একটা বৃত্তাকার পথ, আমি ধরছি এটা হচ্ছে একটা বৃত্তাকার পথ। এখন ধরো কেন্দ্র লাগবে না, এখন ধরো এর পথে একটা বস্তু ধরো এখানে আছে, একটা বস্তু ধরো আছে, বৃত্তাকার পথ হইতে হবে নট নেসেসারি। এখন এই বস্তুটা ধরো এই পথটা এরকম ভাবে ঘুরতেছে, এরকম ভাবে ধরো ঘুরতেছে। তো আমি ধরো এই পথের মধ্যে এই একটা বিন্দু, ধরো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, বিন্দুটাকে ধরো আমি নির্দিষ্ট করে ধরছি যে এটা হচ্ছে কি আমার নির্দিষ্ট বিন্দু, এটা হচ্ছে আমার নির্দিষ্ট বিন্দু। এখন এই বস্তুটা ধরো এটাকে ঘুরতেছে। তো যদি দেখো এইভাবে যদি ঘুরে প্রত্যেকবার দেখো সে যখন এই বিন্দুটাকে অতিক্রম করবে এই দিক থেকে কিন্তু অতিক্রম করবে, বুঝতে পারছো কথা? তো পর্যাবৃত্ত গতি বলতেছে কোন একটা বস্তু, খেয়াল করো কোন একটা বস্তু, তাহলে কোন একটা বস্তু তার গতিপথের, তার এই যে একটা গতিপথ একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর যদি নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করে তখন ওই বস্তুর গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। কি বললাম? কোন একটা বস্তু তার গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর, তার মানে এই যখন এটাকে অতিক্রম করবে, ধরো এই যে প্রথমবার ধরো অতিক্রম করলো, বুঝছো কথা? প্রথমবার অতিক্রম করলো, তাহলে এই যে ঘুরে আসতে ধরলাম আমি 2 সেকেন্ড সময় লাগছে, ধরো এখান থেকে 2 সেকেন্ড সময় লাগছে। আবার যখন অতিক্রম করবে 2 সেকেন্ড, আবার যখন অতিক্রম করবে 2 সেকেন্ড, আবার যখন অতিক্রম করবে 2 সেকেন্ড। প্রত্যেকবার ওকে যখন একবার অতিক্রম করে যাওয়ার পর আরেকবার অতিক্রম করতে আসবে তখন যে সময়টা লাগবে প্রত্যেকবার অতিক্রম করার ক্ষেত্রে সেই সময়ের মানটা সেম রাখতে হবে। এবং এমন হওয়া যাবে না যে একবার অতিক্রম করছে এইভাবে আবার অতিক্রম করবে এইভাবে, এরকম হওয়া যাবে না। দিকটাকেও কি হইতে হবে, তার একই হইতে হবে, দিক একই না হইলে হবে না। বুঝতে পারছি কথা? তাহলে কি কোন একটা বস্তুর গতি যদি এমন হয় যে এটি তার গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক হতে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে তবে ওই বস্তুর গতিকে আমরা কি বলি? পর্যায়বৃত্ত গতি বলি।
বুঝতে পারছি কথা? তাহলে আমরা এই জিনিসটা কিন্তু খুব ভালো, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই সংজ্ঞাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে এটাকে আমরা কি করি, একটু লিখি যে পর্যাবৃত্ত গতি আমাদের কি বলতেছে। তাহলে এটা হচ্ছে কি, কোনো বস্তুর গতি যদি এমন হয় যে এটি তার গতিপথের নির্দিষ্ট বিন্দুকে, গতিপথের একটি লিখে দাও, একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক হতে নির্দিষ্ট সময় পর অতিক্রম করে তবে তার গতিকে পর্যাবৃত্ত গতি বলে। কথা বুঝতে পারছি? তবে তার গতিকে আমরা কি বলতেছি, পর্যাবৃত্ত গতি বলতেছি। এক্সাম্পল কি, ঘড়ির কাঁটাও একটা এক্সাম্পল। দেখো ঘড়ির কাঁটা যখন ঘুরে, ধরো সেকেন্ডের কাঁটার কথা যদি চিন্তা করো, তাহলে সেকেন্ডের কাঁটা দেখো একই দিক থেকে কিন্তু ঘুরতেছে। এবং ধরো কোন একটা যদি তুমি বিন্দুর কথা চিন্তা করো, সে কিন্তু প্রতিবার ওই বিন্দুটাকে 60 সেকেন্ড পর কিন্তু অতিক্রম করে একই দিক থেকে। মিনিটের কথা যদি চিন্তা করো, মিনিটের কাঁটা যদি চিন্তা করো, তাই কোন একটা বিন্দুকে দেখবা একই দিক থেকে অতিক্রম করতেছে এবং এতে তার সময় লাগতেছে কত, প্রতিবারই কিন্তু লাগতেছে সময় 60 মিনিট করে। কথা বুঝতে পারছি? ঘন্টার কাঁটার কথা চিন্তা করলে দেখবা প্রতি মুহূর্তে তার অতিক্রম করতে বিন্দুটাকে 12 ঘন্টা করে সময় লাগে এবং একই দিক থেকে অতিক্রম করে। তাহলে ঘড়ির কাঁটা একটা উদাহরণ হতে পারে। তারপরে সূর্যের চারপাশে পৃথিবীর যে গতিটা, সূর্যের চারপাশে সূর্যকে কেন্দ্র করে দেখো পৃথিবী যে ঘুরতেছে, এই গতিটাও কিন্তু আমাদের কি, পর্যাবৃত্ত গতি। বুঝতে পারছি কথা? হ্যাঁ, ওকে। তাহলে এটা গেল কি আমাদের পর্যাবৃত্ত গতি। খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো মতো কিন্তু মাথায় রাখতে হবে, এক্সাম্পল গুলো ভালো মতো মাথায় রাখতে হবে। হ্যাঁ, এরপরে আরেকটা হচ্ছে স্পন্দন গতি। আরেকটা কথা, এই পর্যাবৃত্তর গতির যে গতিপথটা, এটা কিন্তু যে কোনো রকমের হইতে পারে। ঘূর্ণন গতির ক্ষেত্রে যেমন ছিল কি, বৃত্তাকার হইতে হবে, ঘুরতে হবে, তাহলে কি বৃত্তাকার হইতে হবে। রৈখিক গতির ক্ষেত্রে কি ছিল, রৈখিক গতির ক্ষেত্রে সরল রৈখিক হইতে হবে। আর পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে এটা যে কোনো রকম হইতে পারে। চলন গতির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট গতিপথ নাই, তবে পর্যাবৃত্ত গতির যে কোনো হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। কথা বুঝতে পারছো? যে কোনো কিছু। ওকে, সরলরৈখিক হইতে পারে, উপবৃত্তাকার হইতে পারে, বৃত্তাকার হইতে পারে, এনি কাইন্ড অফ গতিপথ হইতে পারে। ওকে, এরপরেরটা হচ্ছে আমাদের স্পন্দন গতি। স্পন্দন গতি কি বলতেছে খেয়াল করো, একটু ভালো মতো আমরা বুঝি। তো ধরো আমরা এটা এরকম দোলনা দেখছো না, দোলনার মতো একটা জিনিস ধরে এখানে চিন্তা করলাম। সেটা কি, যে ধরো এরকম হয়েছে যে এখানে একটা সুতার সাহায্যে আমরা কি করছি, এখানে বস্তু ধরো বেঁধে দিছি, এটা হচ্ছে একটা বস্তু। হ্যাঁ, এটা হচ্ছে একটা বস্তু। এখন বস্তুটাকে আমি এভাবে টেনে নিয়ে আসি, এরকম ভাবে ধরো এটাকে টেনে নিয়ে আসছি। টেনে নিয়ে আসলে এটাকে ধরো নিয়ে এসে আমি এরকম একটা অবস্থানে রাখছি, যে টেনে এরকম একটা অবস্থানে নিয়ে আসছি। যদি এটা টেনে এখান থেকে ছেড়ে দিই, তাহলে সে কি হতো, এরকম ভাবে দোল খাইতে থাকবে, নিজে এরকম ভাবে দোল খাইতে থাকবে। তাহলে একবার এখানে আসবে, একবার কি করবে, এই যে এই প্রান্তে আসবে, এই যে এই প্রান্তে। তার গতিপথটা দেখতে কেমন হবে, যে এরকম না, এই যে এরকম না, তার গতিপথটা দেখো, এই যে এরকম 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 এরকম। ওকে, তাহলে খেয়াল করো, তাহলে এই যে এখান থেকে একবার যাবে, বুঝো কথা, এই যে এখান থেকে একবার যাবে, আবার এখানে ফিরে আসবে। ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে কত, বি বিন্দু। তাহলে এ থেকে কোথায় যাবে, বি তে, আবার বি থেকে কোথায় আসবে, এ তে, আবার এ থেকে বি তে, বি থেকে হচ্ছে কোথায়, এ তে। তাহলে বলো তো, যেখান থেকে যাত্রা শুরু করতেছিল সে কি করতেছে, ওখানে ফিরে আসতেছে। তাহলে এখানে একটা সময় লাগতেছে না, এই সময়টাকে আমরা কি বলতেছিলাম, পর্যায়কাল। তাহলে সে যদি এ থেকে যাত্রা শুরু করে বি তে যায়, আবার বি থেকে ঘুরে এ তে আসে, তাহলে এখানে যে সময়টুকু লাগবে সেই সময়টার মানটাকে আমরা কি বলতেছি, পর্যায়কাল। ওকে, তা আমরা কি বলতে পারি, যে যাওয়া প্লাস হচ্ছে কি আসা, এখানে যে সময়টা লাগবে এটা হচ্ছে কি, এইটার পর্যায়কাল। এই যে বস্তুটাই পেন্ডুলামটার কথা, এটাকে আমরা বলি পেন্ডুলাম। এই যে সিনারিওটা দেখতেছি এটাকে আমরা বলতেছি পেন্ডুলাম। তাহলে এটার পর্যায়কাল। এখন খেয়াল করো, আমি ধরতেছি এর পর্যায়কালের মানটা হচ্ছে কত, 4 সেকেন্ড। ধরো আমি ধরে নিচ্ছি এর পর্যায়কালের মানটা হচ্ছে কত, 4 সেকেন্ড। তার মানে যাবে
প্লাস আসবে, এখানে তার টোটাল সময় লাগবে 4 সেকেন্ড। তাহলে বলো তো শুধু যাওয়া এটার জন্য লাগবে কত? 2 সেকেন্ড। শুধু আসা এটার জন্য সময় লাগবে কত? 2 সেকেন্ড। তাই লাগবে না? যদি টোটাল টাইমটা তার 4 সেকেন্ড হয় তাহলে শুধু যাইতে লাগবে কত? 2 সেকেন্ড। শুধু আসতে লাগবে কত? 2 সেকেন্ড। এখন বলো, ধরো যাচ্ছে, এখন যাচ্ছে, তাহলে এটা কি একদম ওই যখন স্টার্টিং ছিল, স্টার্টিং না, একদম নর্মালি যে অবস্থাটাই ছিল এই অবস্থা। এগুলো সম্পর্কে আমরা জানবো, এগুলো আমাদের পড়াশোনা আছে, অনেক কিছু আছে এখানে, এটা জাস্ট খালি একটু ছোট করে মাথায় রাখো। তাহলে এটা আমাদের স্টার্টিং পয়েন্ট ছিল। তাহলে এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব এই পাশে আছে, এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব কি আছে? এই পাশে আছে। তাহলে বলো যদি শুধু যাইতে তার 2 সেকেন্ড সময় লাগে, 4 সেকেন্ড তো যাওয়া প্লাস আসা ছিল, শুধু যাইতে যদি তার 2 সেকেন্ড সময় লাগে তাহলে এতটুকু অংশের সময় লাগবে তার কত? 1 সেকেন্ড। এতটুকু অংশের সময় লাগবে তার 1 সেকেন্ড। শুধু যাওয়া 2, তাহলে শুধু এইটুকু অংশে লাগবে কত? 1। এইটুকু অংশে লাগবে কত? 1। এবার আসবে, খেয়াল করো, এবার আসবে। তাহলে এবার যদি আসে, এবার যদি আসে তাহলে এই আসাতে তার 2 সেকেন্ড লাগবে। তাহলে এই 1 সেকেন্ড সময় কি করবে? আবার সে এখানে ব্যয় করবে। আবার 1 সেকেন্ড সময় সে কি করবে? এই যে এখান থেকে এখানে ওঠার জন্য ব্যয় করবে। তাহলে খেয়াল করো তো, এটা ছিল তার একদম স্টার্টিংটা। তাহলে স্টার্টিং এর অর্ধেক সময়, দেখো টোটাল হচ্ছে তার কত? 4 সেকেন্ড। তাহলে এটা তার পর্যায়কাল। 2 সেকেন্ড দেখো এই পাশে ব্যয় করতেছে, আর 2 সেকেন্ড দেখো এই পাশে ব্যয় করতেছে। আমরা কি বলতে পারি? অর্ধেক সময় এক পাশে, বাকি অর্ধেক সময় কি বিপরীত পাশে। তো স্পন্দন গতি বলতেছে যে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে এটি তার পর্যায়কালের অর্ধেক সময় এক পাশে এবং বাকি অর্ধেক সময় ঠিক বিপরীত পাশে অবস্থান করে, তবে তার গতিকে আমরা বলি কি? স্পন্দন গতি। বুঝতে পারছো কথা? তাহলে অর্ধেক সময় কি এক পাশে, বাকি অর্ধেক সময় বিপরীত পাশে অবস্থান করতেছে, তাহলে এই যে গতিটা, এই গতিটাকে আমরা বলতেছি স্পন্দন গতি। বুঝতে পারছো কথা? তাহলে আমরা সংজ্ঞা আকারে যদি লিখি, কোন বস্তু, কোন বস্তুর গতি যদি এমন হয় যে এটি তার পর্যায়কালের অর্ধেক সময় এক পাশে ও বাকি অর্ধেক সময় ঠিক বিপরীত পাশে অবস্থান করে, তবে তার গতিকে স্পন্দন গতি বলে। স্পন্দন গতি বলে। কথা বুঝতে পারছো? তাহলে অর্ধেক সময় এক পাশে থাকবে, বাকি অর্ধেক সময় কি থাকবে? আরেক পাশে থাকবে। এই গতিটা কিন্তু আরেকটা নাম আছে, এই গতির নাম হচ্ছে কি? পর্যাবৃত্ত গতি। স্পন্দন গতি এক প্রকারের পর্যাবৃত্ত গতি, এটা মাথায় রেখো। পর্যাবৃত্ত গতি কিভাবে? খেয়াল করো, তুমি যে কোনো একটা পয়েন্টের কথা চিন্তা করো, দেখো ধর এটাই হচ্ছে তার পয়েন্ট, আমি ধরে নিলাম এটা হচ্ছে ওই যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করবে। দিকটা কিন্তু নির্দিষ্ট। ধরো এটা প্রথম অবস্থায় ছিল, ধরো এই যখন যাবে, খেয়াল করো, এই যে এভাবে যাবে, এই যে অতিক্রম করলো, টাইম কাউন্ট করা শুরু করে, এই যে একবার অতিক্রম করলো, এই যে আমি এখন টাইম কাউন্ট করা শুরু করতেছি, তাহলে এই যে যাচ্ছে কত? 1 সেকেন্ড। আবার কিন্তু যে অতিক্রম করতেছে ওকে, এই যে আবার কিন্তু অতিক্রম করতেছে, কিন্তু দিকটা কিন্তু একই না। অতিক্রম করছিল প্রথমবার কিভাবে? এইভাবে। তাহলে এই দিক দিয়ে যখন যাবে তখন কিন্তু সে অতিক্রম করতে পারে, কিন্তু এই অতিক্রমটাকে কিন্তু আমরা হিসেবের মধ্যে নিব না। তাহলে এইভাবে গেল, কারণ দিকটা একই না। এইভাবে গেল, আবার উপরে উঠলো, আবার দেখো অতিক্রম করলো, এই যে আবার অতিক্রম, এই যে প্রথমবার অতিক্রম করে ফেলছে, তাহলে সময় লাগলো কত? 1 1 2, আবার 1 1 2, কত? 4 সেকেন্ড সময় লাগছে কিন্তু। তাহলে এই যে একবার অতিক্রম করলো, আবার যাচ্ছে, দেখো এই দেখো যাচ্ছে, আসতেছে, আবার যাচ্ছে, এই যে আবার অতিক্রম করলো, আবার দেখো 4 সেকেন্ড। তাহলে কি দেখো তো, এই বলটা একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট দিক থেকে এই বিন্দুটাকে বারবার অতিক্রম করতেছে না? তাহলে এই গতিটাকে আমরা কি বলতে পারি? পর্যাবৃত্ত গতি বলতে পারি না?
তো এই যে স্পন্দন গতি, এই স্পন্দন গতি কিন্তু এক প্রকারের পর্যায়বৃত্ত গতি। কথা বুঝতে পারছো? স্পন্দন গতি মানেই তাকে অবশ্যই পর্যায়বৃত্ত গতি হইতে হবে। পর্যায়বৃত্ত গতি হয়ে তারপরে তাকে কি করতে হবে? স্পন্দন গতির শর্ততে যাইতে হবে। বুঝতে পারছো কথা? তাহলে এখান থেকে আমরা কথা বলতে পারি, মনে রেখো এটা, যে সকল স্পন্দন গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি। কথা বুঝাইতে পারছি? সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি না। স্পন্দন গতি মানে সে অবশ্যই পর্যায়বৃত্ত গতি। কথা বুঝতে পারছো? কিন্তু অনেক পর্যায়বৃত্ত গতি আছে যারা অর্ধেক সময় এক পাশে, বাকি অর্ধেক সময় বিপরীত পাশে অবস্থান করবে না, তাহলে সেটা কিন্তু আবার স্পন্দন গতি হইল না। কিন্তু স্পন্দন গতি মানে তাকে আগে পর্যায়বৃত্ত গতি হইতে হবে। বুঝাইতে পারছি? এই জন্য একটা কথা বলা হয় যে সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি না। বুঝাইতে পারছি কথা? এই জিনিসটা ভালো মতো মাথায় রাখো। ওকে, আই গেস বুঝাইতে পারছি। তাহলে এগুলো ছিল আমাদের গতির প্রকারভেদ। এটা ছিল আমাদের গতির প্রকারভেদ। ওকে, এখন এটার সাথে আরেকটা বিষয় আমাদের জড়িত আছে, মানে যা পড়বো তো আমরা এখন, তো গতি সংক্রান্ত রাশি। ও রাশিতে যাওয়ার আগে রাশি সম্পর্কে একটু আমরা একটু ধারণা দিব। রাশি আসলে আমাদের কি বলতেছে? রাশি জিনিসটা কি? রাশি জিনিসটা হচ্ছে এই ভৌত জগতে, একদম একটু লিখি আমি এখানে, এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, তাকে রাশি বলে। কথা বুঝতে পারছো? মানে এই মহাবিশ্বের মধ্যে আমরা যা কিছু পরিমাপ করতে পারবো, মাপা যাবে যাদেরকে, যেমন ধরো দৈর্ঘ্য পরিমাপ করা যায়, তাপমাত্রা পরিমাপ করা যায়, ওকে, শক্তি পরিমাপ করা যায়, কাজ পরিমাপ করা যায়, যা কিছু আমরা মেজারমেন্ট করতে পারবো, মেজারমেন্ট করার মতো যা কিছু আছে তাদেরকে আমরা বলবো কি? রাশি। কথা বুঝতে পারছো? এখন খেয়াল করো, কিছু কিছু রাশি আছে যে রাশিগুলোকে প্রকাশ করার জন্য শুধু মান যথেষ্ট। মান দিয়ে আমরা পুরোপুরি জিনিসটাকে কি করতে পারি? প্রকাশ করে ফেলা যায়। কিন্তু কিছু কিছু রাশি আছে যে রাশিগুলোকে প্রকাশ করার জন্য আমাদের মানও দরকার হয়, সাথে সাথে কোন দিকে জিনিসটা হয়েছে, কোন দিকে মাপছে, কোন দিকে গেছে, এটাও আমাদের দরকার হয়। কথা বুঝতে পারছো? তো দিকের উপর ভিত্তি করে, খেয়াল করো, দিকের উপর ভিত্তি করে রাশি হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে কি ভাইয়া? স্কেলার রাশি বা অদিক রাশি। আর আরেকটা হচ্ছে ভেক্টর রাশি বা হচ্ছে দিক রাশি। ওকে, আমাদের জিনিসটা খুব ভালো মতো একটু পড়তে হবে, এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। তাহলে খেয়াল করো যে কিছু কিছু রাশি প্রকাশ করার জন্য আমাদের শুধু মান দরকার হয়, কিছু কিছু রাশি প্রকাশ করার জন্য মানেরও দরকার হয়। কারণ রাশি হইতে লাগে তার একটা মান থাকতে হবে, মানেরও দরকার হয়, প্লাস দিকেরও দরকার হয়, যে এই মানটা আসলে কোন দিকে, এই মানটা কোন দিকে, উত্তর দিকে, পশ্চিম দিকে, কোন দিকে এই জিনিসটা, তো এটারও আমাদের দরকার হয়। তো তার উপর বেস করে আমরা দুই রকমের রাশি পাই, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি আরেকটা হচ্ছে অদিক রাশি, ভেক্টর রাশি আরেকটা হচ্ছে কি? দিক রাশি। দুইটা সেম জিনিস। তো মনে রাখবা, যে সকল রাশি প্রকাশ করার জন্য শুধু মান দরকার, শুধু মান, সেই সকল রাশিকে আমরা বলি স্কেলার রাশি, শুধু মান দরকার। আর যে সকল রাশি প্রকাশ করার জন্য মান প্লাস দিক দুইটাই দরকার হয়, একটার জন্য শুধু মান, তো যেটার জন্য শুধু মান দরকার সেই রাশিটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। আর যে রাশিটা প্রকাশ করার জন্য আমাদের মানেরও দরকার হয়, প্লাস দিকেরও দরকার হয়, সেই রাশিটাকে আমরা বলি হচ্ছে ভেক্টর রাশি। তো এগুলা নিয়ে আমরা পড়বো, এখন বললে হয়তো বা বুঝবা না যে কোনটায় মান কোনটার দিক। যখন আমরা রাশিগুলো পড়বো তখন তুমি দেখবা যে এটার জন্য দিক প্রয়োজন হচ্ছে না, আর এটার জন্য দিকের প্রয়োজন আছে, তখন তুমি এই দুইটাকে কি করতে পারো? আলাদা করতে পারো, তাহলে কোনটা কোন রাশির মধ্যে পড়ে গেছে। ওকে, জাস্ট এই জিনিসটা একটু মাথায় রেখো, আমরা পরে এইগুলোর মধ্যে কোন কোন রাশি পড়ছে সব দেখাবো। তো এই স্কেলার রাশি বলতে সমস্যা নাই, স্কেলার রাশির মধ্যে কি আছে? ধরো দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য, একটা জিনিসের দৈর্ঘ্য মাপার জন্য কি আমাদের দিকের দরকার হয়? দিকের দরকার হয় না, তাহলে দৈর্ঘ্য হচ্ছে একটা স্কেলার রাশি। এরপরে কি আছে? তাপমাত্রা আছে, তাপমাত্রা হচ্ছে কি? একটা স্কেলার রাশি, তাপমাত্রা মাপার জন্য আমাদের দিকের দরকার হয় না। এরপরে কি আছে? এরপরে সময় আছে, সময় মাপার জন্য আমাদের কি হয় না? দিকের দরকার হয় না।
এরপরে কাজ আছে, কাজ 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 মাপার জন্য আমাদের দিকের দরকার হয় না। ওকে, এরকম অনেকগুলো রাশি আছে যে রাশিগুলোর জন্য আমাদের দিকের কি হয় না, দরকার হয় না। তো কিছু কিছু রাশি আছে যেগুলো মাপার জন্য আমাদের দিকের দরকার। এখন রাশিগুলোর নাম বললে তো তুমি বুঝবা না, এই জন্য আমি আর লিখলাম না, যখন আমরা পড়বো তখন আমরা দেখবো। তো এই স্কেলার রাশিগুলোকে প্রকাশ করা কিছু মানে ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য কিছু নিয়ম আমাদের মেনে চলতে হয়। এই ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য কিছু নিয়ম আমাদের মেনে চলতে হয়। যেমন কি, যেমন ধরো এ যদি একটা ভেক্টর রাশি হয়, তাহলে এ কে তুমি নর্মাল এইভাবে প্রকাশ করতে পারো না। এটার উপর কি করতে হয়, আমাদের এরকম একটা অ্যারো সাইন দিতে হয়। এই যে অ্যারো সাইন, এটা যেটা বুঝাইতেছি যে এটা হচ্ছে কি একটা, এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। এই যে অ্যারো আছে মানে এটার একটা দিক আছে, বুঝতে পারছো কথা? তাহলে এই যে ভেক্টর রাশিকে তুমি যখন নর্মাল এরকম এ দিয়ে প্রকাশ করতে পারবা না, নর্মাল এ দিয়ে তুমি কি করতে পারবে, প্রকাশ করতে পারবা না। হয় এটার উপর একটা কি করতে হবে, এরকম একটা অ্যারো সাইন দিতে হবে, অথবা এর এক পাশটাকে এরকম কি করতে হবে, মোটা করে দিতে হবে, অথবা এর নিচে এরকম কি করতে হবে, একটা দাগ দিতে হবে। মানে তিনটা ওয়ে, হয় এটার উপর অ্যারো দিতে হবে, অথবা এটার এক বাহুটাকে কি মোটা করে দিতে হবে, অথবা এটার নিচে একটা দাগ দিতে হবে, দিয়ে বুঝাইতে হবে যে এটা হচ্ছে একটা দিক রাশি বা ভেক্টর রাশি। ওকে, আর তাহলে ভেক্টর রাশি তো দিক বুঝালে, এখন মান লাগবে। তো এই ভেক্টর রাশিগুলোর মানকে আমরা কি করি, এই যে এরকম ভাবে প্রকাশ করি। যদি এ একটা ভেক্টর রাশি হয়, তাহলে এর মান হচ্ছে এইটা। এই যে এর সাইডে এরকম দুইটা দাগ দিয়ে স্ট্রেট লাইন দিয়ে আমরা বুঝাই যে এটা হচ্ছে কি ভেক্টর রাশির মান। অথবা শুধু এ, যদি শুধু এ দিই তাহলে বুঝবো এটা হচ্ছে কি আমার এ এর মান। আর যখন এর উপর অ্যারো দিব তখন এটাকে প্রকাশ করা হবে যে এটা এই রাশিটা এই রাশি। তাহলে ওই রাশি তুমি যখন মান বের করতে যাবা তখন এই সাইডে এরকম তোমাকে অ্যারো দিতে হবে, এরকম দাগ দিতে হবে, অথবা ডিরেক্ট এরকম ভাবে লিখে দিতে হবে। বুঝতেছি কথা? তো এইগুলা নিয়ে কোনটা ভেক্টর রাশি কোনটা স্কেলার রাশি আমরা বিস্তারিত দেখবো। এই জিনিসটুকু ভালো মতো মাথায় রাখো। এই ভিডিওটা এই পর্যন্তই, এরপরে আমরা আবার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার ব্যাক করবো। আসসালামু আলাইকুম।